ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব যেটা সিডিপি ক্লাস 5 নম্বর ক্লাস নিয়ে। ভালো করে লক্ষ্য করে দেখবে, আমাদের 5 নম্বর ক্লাস আজকে কিন্তু চলছে। এর আগে 4খানা ক্লাস কিন্তু আমাদের রয়েছে, সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমি আগে বা বিভিন্ন এই যে 4 ধরনের ক্লাস করানোর ক্ষেত্রে আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা মক টেস্ট হিসাবে যদি ক্লাসগুলো নাও, তাহলে আমি কয়েক কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার অ্যানালাইসিস আমরা করব। তার সাথে সাথে তোমরা চেষ্টা করো উত্তরটা করার। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে, একটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। আমি আগের দিনও বলেছিলাম যে আমরা যে কোশ্চেনগুলো আমরা এখানে নিয়ে এসেছি সেগুলো 2024-এ টেট হবে বা তার সম্ভাবনা রয়েছে, এর উপর ভিত্তি করে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। চলো আজকে শুরু করি সিডিপি ক্লাস 5 নম্বর ক্লাস নিয়ে। সিডিপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো তুলে আনা এবং সেগুলো আমরা কিন্তু চেষ্টা করব উত্তর করার ক্ষেত্রে। এছাড়া আমাদের লক্ষ্য করে দেখবে 2022 এবং 2023-এর টেটে সিডিপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছিল। অনেকে সিডিপির ক্ষেত্রে কম স্কোরের জন্য কিন্তু সে তার যে পাস মার্ক সেটা কিন্তু কোয়ালিফাই অনেকে করেনি, যেটা আমরা 2022-এ দেখেছিলাম। এবং 2023-এ যেহেতু এখনো টেটের রেজাল্ট এখনো প্রকাশ হয়নি, সেহেতু বোঝা যাচ্ছে না। কিন্তু সিডিপি যদি গন্ডগোল হয় বা সিডিপির ক্ষেত্রে দেখা গেল যে যদি আহ, আহ, উত্তরের মার্কস কম আসে, তাহলে কিন্তু আমরা সেই পাশের গন্ডি পেরোতে পারবো না। সেক্ষেত্রে সিডিপিটা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে মুখস্থ বিদ্যা বাদ দিয়ে আমরা কিভাবে উত্তর করি একটু দেখো। 1 নম্বর দেখো, সর্বপ্রাণবাদ কোন স্তরের বৈশিষ্ট্য? সর্বপ্রাণবাদ কোন স্তরের বৈশিষ্ট্য? ভালো করে লক্ষ্য করবে, সর্বপ্রাণবাদ কোন স্তরের বৈশিষ্ট্য। উত্তর করার চেষ্টা করবে সবাই। আগে বলো, এই যে সর্বপ্রাণবাদ ধারণা বা এই ধরনের আমরা পড়েছি সিডিপির ক্ষেত্রে, এটা কোন তত্ত্বের উপর ভিত্তি করে? কোন তত্ত্বের উপর ভিত্তি করে আমরা পড়েছিলাম এটা? সবাই উত্তর করবে। জিন পিয়াজেটের থিওরির ক্ষেত্রে আমরা সর্বপ্রাণবাদ এর জিনিসটা আমরা দেখেছিলাম। তো বলো যে সর্বপ্রাণবাদ যে চিন্তন, এটা কোন স্তরে দেখা যায়? এটা দেখা যায় প্রাক ধারণামূলক স্তরে। প্রাক ধারণামূলক স্তরে 2 থেকে 7 বছর বয়সে সর্বপ্রাণবাদ কথাটা দেখা যায় বা সর্বপ্রাণবাদ চিন্তাটা আসে। সর্বপ্রাণবাদ মানে কি? অ্যানিমিস্টিক থিঙ্কিং, যেটা হচ্ছে সবকিছুর মধ্যে প্রাণ আছে শিশু মনে করে। সংবেদন সঞ্চারমূলক স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, এই পরপরই হচ্ছে জিন পিয়াজেটের যে স্কিমার পরিবর্তন কোন স্তরে কোন মানে কোন কোন স্তরে কিভাবে কেমন ভাবে হয়, যে স্তরগুলোর ক্ষেত্রে বর্ণনা দিয়েছিলেন। সেক্ষেত্রে জিন পিয়াজেটের যে থিওরি রয়েছে সেখানে সর্বপ্রাণবাদ বা সংবেদন সঞ্চারমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তার স্তর এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, এই 4 ভাগে বিভক্ত করে তিনি স্কিমার পরিবর্তন কেমন ভাবে হয় কিভাবে হয় সেটা তিনি দেখিয়েছেন। তার মধ্যে সর্বপ্রাণবাদ এই কথাটা কিন্তু প্রাক ধারণামূলক স্তরে রয়েছে। 2 নম্বর দেখো, 5 বছরের একটি বাচ্চা নিজের মনেই খেলছে, নিজের মনেই কথা বলছে এবং খেলছে, এটি কোন স্তরে বৈশিষ্ট্য? 5 বছরের একটি বাচ্চা নিজের মনেই কথা বলছে এবং খেলছে, এটা কোন স্তরে বৈশিষ্ট্য? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তার স্তর আর নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, কোন স্তরে বৈশিষ্ট্য? 5 বছরের একটি বাচ্চা নিজের মনেই কথা বলছে এবং খেলছে। উত্তর করার চেষ্টা করবে। উত্তর কি হবে? দেখো উত্তর হবে 2 নম্বরটা। দেখো ভালো করে লক্ষ্য করো, উত্তর কি হবে? সর্বপ্রাণবাদ কোন স্তরে ছিল? প্রাক ধারণামূলক স্তর। তাহলে 5 বছরের একটি বাচ্চা নিজের মনেই খেলছে এবং কথা বলছে, এটা উত্তর হবে প্রাক ধারণামূলক স্তর, অথবা 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত যেটাকে প্রাক ধারণামূলক স্তর বলি। এখানে সর্বপ্রাণবাদ দেখা যায় এবং নিজের মনেই কথা বলছে এবং খেলছে, এই এই স্তরে বেশি করে লক্ষ্য করা যায়।
3 নম্বরটা দেখো, শেখা জিনিস বা দ্রব্যের শনাক্তকরণ। শেখা জিনিস বা দ্রব্যের শনাক্তকরণ হলো পরিণমন, শিখন, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। শেখা জিনিস বা দ্রব্যের শনাক্তকরণ পরিণমন, শিখন, পুনরুদ্রেক নাকি প্রত্যাভিজ্ঞা হবে? শেখা জিনিস বা যেটা আমরা শিখেছি সেইটাই যদি আমরা চিহ্নিত করতে পারি বা চিহ্নিত করার জন্য কি হবে বলো? শেখা জিনিস বা দ্রব্যের শনাক্তকরণ, এই শনাক্তকরণ মানে চিনে নেওয়া, যেটাকে আমরা বলি প্রত্যাভিজ্ঞা মানে চিনে নেওয়া। প্রত্যাভিজ্ঞা মানে চিনে নেওয়া, যেমন আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে যে তার চারখানা উত্তর থাকে, চারখানা উত্তরের মধ্যে কোনটা সঠিক, এই যে আমরা চিনে নিচ্ছি এটাকে আমরা প্রত্যাভিজ্ঞা বলতে পারি। 4 নম্বর দেখো, বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য কোনটি? বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য, বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা কে করেছিলেন আগে বলো? বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা কে করেছিলেন? বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেছিলেন গান্ধীজি করেছিলেন, যেটা হাতের কাজের মাধ্যমে দিয়ে শিক্ষা বা অনুবন্ধ প্রণালীর মধ্য দিয়ে শিক্ষা। তার প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? তার প্রধান উদ্দেশ্য ছিল, ভালো করে লক্ষ্য করবে, শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির প্রাথমিক চাহিদাগুলি পূরণ করা। শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির যে প্রাথমিক চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করা হচ্ছে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য। অর্থাৎ শিশুর চাহিদার ওপর তার শিক্ষার বুনিয়াদ তৈরি হবে, একে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য ছিল এটাই। 5 নম্বরটা দেখো, শিক্ষার বিকাশ মানুষকে কিভাবে সাহায্য করে? শিক্ষার বিকাশ মানুষকে কিভাবে সাহায্য করে? উত্তর করবে। শিক্ষার বিকাশ কিভাবে মানুষকে সাহায্য করে? ভালো করে লক্ষ্য করো, শিক্ষার বিকাশ মানুষকে একজনের জীবনে ভালো অথবা মন্দের শনাক্তকরণে সাহায্য করবে। জীবনে কোনটা ভালো কোনটা মন্দ এর বিচার বা সামর্থ্য, এর পার্থক্য করার ক্ষমতা, এর বিশ্লেষণ করার ক্ষমতা শিক্ষার বিকাশের দ্বারাই সম্ভব। জানা অজানার মধ্যে পার্থক্য নিরূপণ, অর্থাৎ জানা কোনটা জানি কোনটা জানি না, তার মধ্যে যে পার্থক্যকরণ করার ক্ষমতা, অর্থাৎ অজানাকে নিজের মতো করে জানার যে ক্ষমতা, সেটা শিক্ষার বিকাশের দ্বারা সম্ভব। সমস্যার সমাধানে সাহায্য করা, বিশ্লেষণী চিন্তা, প্রতিফলিত চিন্তা, এই সমস্ত সমস্যার সমাধানে যে সাহায্য করে, এই সমস্ত দিকের বিকাশ শিক্ষার বিকাশের ফলেই সম্ভব। অর্থাৎ উত্তর হবে উপরের সবকটি। 6 নম্বর দেখো, শিশুর অযৌক্তিক প্রাক্ষোভিক বিকাশের কারণ কি? মানে প্রাক্ষোভিক যে বিকাশ, রাগ, ভয়, ভালোবাসা, হিংসা, ঘৃণা, এই যে অযৌক্তিক যদি হয় এগুলোর বিকাশ, মানে এই প্রাক্ষোভিক বিকাশগুলো যদি অযৌক্তিক হয় তাহলে কেন হয়, কি কারণে হয়, এটা আমরা জানতে চাই। শিশুর অযৌক্তিক প্রাক্ষোভিক বিকাশের কারণ কি হবে? অযৌক্তিক প্রাক্ষোভিক বিকাশের কারণ কি? উত্তর হবে দেখো, পিতামাতা কর্তৃক শিশুদের প্রত্যাখ্যান, মানে হচ্ছে পিতামাতা শিশুদেরকে ঠিকঠাক ভাবে ভালোবাসেন না, আদর যত্ন নেন না, প্রত্যাখ্যান অর্থাৎ রিজেক্টেড, অর্থাৎ শিশুদের কেয়ারই করেন না। এক্ষেত্রেও হতে পারে সন্তানদের প্রতি পিতামাতার অতিরিক্ত উদ্বেগ, অর্থাৎ দেখা গেল যে আমার সন্তান কেমন করে পড়াশোনা করবে, জীবনে কি হবে না হবে, এটা নিয়ে পিতামাতার মধ্যে প্রচন্ড পরিমাণে একটা টেনশন কাজ করে, সবসময় একটা উদ্বেগ কাজ করে, সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে। তাহলে সেক্ষেত্রেও হতে পারে পিতামাতা কর্তৃক সন্তানদের অত্যাধিক লালন পালন, অর্থাৎ অতিরিক্ত যদি আদর যত্ন, অতিরিক্ত যেটা লিমিট ক্রস করে যায়, সেখানে ক্ষেত্রেও যদি সন্তানদের অত্যাধিক লালন পালনের ক্ষেত্রেও এটা দেখা যায়। অর্থাৎ উপরের সবকটি প্রাক্ষোভিক বিকাশের, অযৌক্তিক প্রাক্ষোভিক বিকাশের কারণ। 7 নম্বর দেখো, আপনার ক্লাসে পঞ্চম শ্রেণীর ছাত্রী বিনতা প্রায় দাঁত দিয়ে নখ কাটে, আপনি এই অভ্যাস পরিবর্তনের জন্য কি করবেন? একদমই সহজ। কি করবেন? আপনার ক্লাসে পঞ্চম শ্রেণীর ছাত্রী বিনতা প্রায় দাঁত দিয়ে নখ কাটে, আপনি তার এই অভ্যাস যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি কি করবেন? উত্তর কি হবে? নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ওই অভ্যাস বা আচরণ পরিবর্তনের চেষ্টা করবেন অবশ্যই।
8 নম্বর দেখো, সহপাঠক্রমিক কাজের মধ্য দিয়ে শিক্ষার্থী তার আগ্রহ এবং সন্ধান পায়। কিসের সন্ধান পায়? সহপাঠক্রমিক কার্যাবলী কোনগুলো? যেগুলো বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের যে পাঠ্যক্রম যেগুলো থাকে, যেমন খেলাধুলা, হাতের কাজ, এইগুলোকে আমরা সহপাঠক্রমিক কাজগুলো বলে থাকি। অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে সহপাঠ্যক্রমিক কাজ, এখানে শিক্ষার্থীরা তার আগ্রহ এবং সন্ধান পায়। কিসের সন্ধান পায়? কোন মানসিক বৈশিষ্ট্যের সন্ধান পায়? উত্তর হবে সৃজনশীলতার সন্ধান পায়। ক্রিয়েটিভিটি দেখাতে পারে। দেখা গেল কোনো ছেলে বা মেয়ে পড়াশোনায় ভালো না, কিন্তু সে হাতের কাজের দিক থেকে, খেলাধুলার দিক থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে তার পরিচালনার দিক থেকে কিন্তু সে দেখা গেল যে সৃজনশীলতার পরিচয় দিচ্ছে। 9 নম্বর দেখো, কোন বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, কোন বিষয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ক্লাসে কি করা উচিত? বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা করা উচিত, ক্লাসের গ্রুপ ডিসকাশন চালু করা উচিত, ছাত্রদের বোর্ডে লিখতে দেওয়া, নাকি সব ছাত্রদের পড়া ধরা? কোন বিষয়ের প্রতি আগ্রহ, কোন বিষয়ের প্রতি যদি আমি আগ্রহ বাড়াতে চাই তাহলে আমি কি করব? আগ্রহ বাড়াতে চাইলে গ্রুপ ডিসকাশন চালু করা উচিত, কারণ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে শিক্ষার্থীর ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ছাত্রছাত্রী সক্রিয় হয়। গ্রুপ ডিসকাশন অর্থাৎ গ্রুপ ভাগ করে দিয়েও হতে পারে, বা একটা গ্রুপে হতে পারে গ্রুপ ডিসকাশন চালু করা, যে কোন টপিকটা আজকে পড়ানো হচ্ছে তার সেই টপিক সম্পর্কে তারা কি জানে, সে সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা অর্জনের জন্য, পূর্ব অভিজ্ঞতা সম্পর্কে শিক্ষকের জানার জন্য গ্রুপ ডিসকাশন চালু করলে তাহলে দেখবে যে সমস্ত শিক্ষার্থীরা সক্রিয় হচ্ছে। 10 নম্বর দেখো, কোন দৃষ্টিকোণ থেকে আব্রাহাম ম্যাসলো 1954 সালে তার মোটিভেশন তত্ত্ব, অ্যাচিভমেন্ট মানে মোটিভেশন থিওরি প্রকাশ করেছিলেন? মোটিভেশন থিওরি প্রকাশ করেছিলেন প্রয়োজনীয়তা, পুরস্কার, প্রত্যাশা, উদ্দেশ্য, কোন দিকের ওপর দৃষ্টিকোণ থেকে, মানে কিসের ভিত্তিতে আব্রাহাম ম্যাসলো 1954 সালে মোটিভেশন থিওরি প্রকাশ করেছিলেন? কোন দৃষ্টিকোণ থেকে আব্রাহাম ম্যাসলো 1954 সালে তার মোটিভেশন তত্ত্ব ব্যাখ্যা করেছিলেন? উত্তর হবে প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তার উপর দৃষ্টি রেখে তিনি মোটিভেশন তত্ত্ব দিয়েছিলেন। 11 নম্বর দেখো, মনোযোগ কথাটির অর্থ কি? মনোযোগ কথাটির অর্থ কি? আমরা বলি না যে আমরা মনে করো যে তুমি রেল লাইনে কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছ, রেল লাইনের দিয়ে বা রেল লাইনের মাধ্যমে, তুমি যখন প্ল্যাটফর্মে উঠবে তখন যদি ট্রেন আসার খবর হয়, তাহলে যে ঘোষণাটা হয় যে অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ মনোযোগ দাও, বা মনোযোগটা কেন্দ্রীভূত করা, চেতনাকে, আমাদের যে বিক্ষিপ্ত মনোযোগ ছিল সেটাকে এক জায়গায় নিয়ে আসা, অর্থাৎ চেতনাকে কেন্দ্রীভূত করা, সেটাকে আমরা মনোযোগ কথাটির অর্থ। আমাদের যে চেতনা, যে সক্রিয়তা রয়েছে সেটাকে কেন্দ্রীভূত করে আমরা ওই ঘোষণার প্রতি মনোযোগ দিই। 12 নম্বর দেখো, নিচের কোন বিষয়টি শ্রেণীকক্ষে শিখনের সহায়ক? নিচের কোন বিষয়টি শ্রেণীকক্ষে শিখনের সহায়ক? শিখনে ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে বা শিখনকে ত্বরান্বিত করে কোন জিনিসটি? শিক্ষকদের শিক্ষার্থীদের স্বশাসনকে সমর্থন করা, অর্থাৎ শিক্ষার্থীরা যে ক্লাসে বিভিন্ন ধরনের স্বশাসন কায়েম করেছে, অর্থাৎ দেখা গেল যে মনিটরের ক্ষেত্রে বা কোনো শৃঙ্খলাবদ্ধভাবে বসার ক্ষেত্রে যে স্বশাসন তারা করছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সমর্থন করা শিক্ষকদের ইতিবাচক দিকগুলি। 13 নম্বর দেখো, বুদ্ধির উপাদানগুলিকে প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, ফলাফলের মাত্রা, এই তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। বুদ্ধির উপাদানগুলিকে প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, ফলাফলের মাত্রা, এই তিনটি শ্রেণীতে ভাগ করেছেন কোন মনোবিদ বা শিক্ষাবিদ বা বিজ্ঞানী? বুদ্ধির উপাদানগুলোকে, এটা আগের দিনেও আলোচনা করছিলাম, আমাদের আলোচ্য বিষয় ছিল। উত্তর হবে জেপি গিলফোর্ড বা গিলফোর্ড। গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধিতত্ত্ব, এসওআই মডেল বলা হয় বুদ্ধিতত্ত্ব, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স বলা হয়, যেখানে তিনি প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা, ফলাফলগত মাত্রা, বুদ্ধির এই তিনটি উপাদানে বিভক্ত করেছিলেন, এবং প্রতিটি উপাদানের মধ্যে আরো কয়েকটা উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ
বর্তমানে গিলফোর্ডের বুদ্ধির উপাদানগুলিকে মাত্রা 3টি এবং উপাদান হচ্ছে 150টি। আমরা পড়াশোনা করি 150টি নিয়ে, আগে ছিল 120টি, বর্তমানে 150টি এবং আবিষ্কার হয়েছে 180টি, সেটা আমরা এখনো পড়ি না, কিন্তু 150টা নিয়েই কিন্তু আমরা আলোচনা করি। 14 নম্বরটা দেখো, স্বর্ণথলি ভান্ডার গোল্ডস্যাক থিওরি কোন ধরনের শিক্ষাকে বোঝানো হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আনকমন প্রশ্ন, এটা অনেকে মনে করবে যেটা আবার কোথা থেকে আসলো। স্বর্ণথলি ভান্ডার বা কোন ধরনের শিক্ষাকে বোঝানো হয়? স্বর্ণথলি ভান্ডার ব্যাপক অর্থে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষা, উভয় ধরনের শিক্ষা। উত্তর হবে সংকীর্ণ অর্থের শিক্ষাকে আমরা স্বর্ণথলি ভান্ডার বলা হয়, কারণ সংকীর্ণ অর্থের শিক্ষা যেখানে শিশুদের চাহিদা বিকাশ এগুলোকে অবহেলা করা হতো, একে আর এই শিক্ষাকে আর একটা বলা হয় যেটাকে বলা হয় পাইপলাইন থিওরি। হ্যাঁ, সংকীর্ণ অর্থের শিক্ষাকে স্বর্ণথলি ভান্ডার বলা হয়, পাইপলাইন থিওরি বলা হয়। 15 নম্বর দেখো, শারীরিক বিকাশে সহপাঠক্রমিক কাজ কোনটি? অভিনয়। ভালো করে লক্ষ্য করো, শারীরিক বিকাশে সহপাঠক্রমিক কাজ কোনটি? অভিনয়, কুইজ, যোগ কোনটি নয়। অভিনয়, কুইজ, যোগ কোনটি নয়, কোনটি হবে উত্তর? শারীরিক বিকাশে সহপাঠক্রমিক কাজ কোনটি? উত্তর হবে কি? উত্তর হবে যোগ, যোগা শিক্ষা, যেটাকে শারীরিক বিকাশে আমাদের সহায়তা করে থাকে। কোহলবার্গের নৈতিক বিকাশের উপাদান কি? কোহলবার্গের নৈতিক বিকাশের উপাদান কি? জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণের ক্ষমতা, উপরের সবগুলি। নৈতিক বিকাশ হতে গেলে আমাদের যে উপাদানগুলো দরকার কোহলবার্গের মতে সেটা কোনটা বা কোনগুলি? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ হওয়া দরকার, অর্থাৎ বৌদ্ধিক বিকাশ, নৈতিক বিকাশ হতে গেলে ভালো করে লক্ষ্য করো, কোহলবার্গের মতে নৈতিক বিকাশ হতে গেলে প্রথমে জ্ঞানমূলক বিকাশ হওয়া দরকার, অর্থাৎ শিশুর বৌদ্ধিক বিকাশ হওয়া দরকার। জ্ঞানমূলক বিকাশ না হলে কিন্তু কিচ্ছু হবে না, অর্থাৎ সে পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে না, অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ হওয়া দরকার। তারপরে জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক দ্বন্দ্ব মানে হচ্ছে দেখা গেল যে কোনো সময় তার জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, বৌদ্ধিক স্তরে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে এটা সঠিক না ওইটা সঠিক, নাকি এইটা দুটোই সঠিক বা কোনোটি সঠিক নয়, কোনটি, এই ধরনের যে দ্বন্দ্ব তৈরি হবে, তার মানসিক জগতে একটা আলোড়ন তৈরি হবে। জ্ঞানমূলক দ্বন্দ্বের ফলে সে একটা পরিস্থিতির, সংকটমূলক পরিস্থিতির মধ্যে পড়বে এবং সেই সংকটমূলক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সে একটা ভূমিকা নেবে যে কোনটার পক্ষে যাবে বা কোনটির পক্ষে যাবে না, এটাকে বলা হয় ভূমিকা গ্রহণের ক্ষমতা। অর্থাৎ জ্ঞানমূলক দ্বন্দ্ব, জ্ঞানমূলক বিকাশ, এই সবগুলো কিন্তু দরকার। তাহলে উপরের উত্তর হবে উপরের সবগুলি। 17 নম্বর দেখো, কোহলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তির বিবেকের দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয়? ব্যক্তির বিবেকের দ্বারা নৈতিক আচরণ নির্ধারিত হয় কোন স্তরে? সম্পূর্ণভাবে তার নৈতিক বিকাশ বিবেকবোধ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উত্তর হবে ষষ্ঠ স্তর বা শেষ স্তর। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় রয়েছে 3টি, স্তর রয়েছে 6টি, প্রতিটি পর্যায়ে 2টি করে স্তর। 18 নম্বর দেখো, এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি? এশিয়ার বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। একজন ভালো মা 100 জন শিক্ষকের সমান, কে বলেছিলেন? একজন ভালো মা 100 জন শিক্ষকের সমান, কে বলেছিলেন? উত্তর করবে সবাই, উত্তর করার চেষ্টা করো। একজন ভালো মা 100 জন শিক্ষকের সমান কোন মনোবিদ বলেছিলেন? মনোবিদ রেমন্ড, রেমন্ড বলেছিলেন যে একজন ভালো মা 100 জন শিক্ষকের সমান। 20 নম্বর দেখো, এস এস এ এর সম্পূর্ণ নাম কি? এস এস এ এর সম্পূর্ণ নাম কি হবে?
SSA এর সর্বশিক্ষা অভিযান বলা হয়, সর্বশিক্ষা অভিযান SSA। দেখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ 2024-24-এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমাদের ফাউন্ডেশন ফর ডব্লিউবি টেট এক্সাম শুরু হয়েছে। টেট ফাউন্ডেশন, সেখানে পেইড ব্যাচে বিভিন্ন ধরনের সাবজেক্ট এক্সপার্ট টিচার রয়েছেন, তারা বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে ক্লাস করিয়ে পিডিএফ দিয়ে মক টেস্ট নিয়ে কিন্তু তার প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। ব্যাচটা শুরু হয়েছে 16 আগস্ট থেকে। ব্যাচ ডিউরেশন হচ্ছে 4 মাস, ভ্যালিডিটি হচ্ছে 8 মাস, অর্থাৎ 8 মাস ধরে তুমি দেখতে পারবে। এবং ব্যাচ ব্যাচ ডিউরেশন হচ্ছে 4 মাস, অর্থাৎ 4 মাস ধরে ক্লাসগুলো চলবে। 21 নম্বর দেখো মহাবিদ্যালয় শিক্ষা কি ধরনের শিক্ষা, অর্থাৎ মহাবিদ্যালয় মানে কলেজীয় শিক্ষা কি ধরনের শিক্ষার মধ্যে পড়ছে? উত্তর হবে নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পড়ছে। কলেজীয় শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পড়ছে। ভালো করে লক্ষ্য করো, মহাবিদ্যালয় শিক্ষা স্কুল এর স্কুল কলেজের শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা মানে হচ্ছে নির্দিষ্ট সময় ক্লাস শুরু হবে, শেষ হচ্ছে, একটা নিয়মের মধ্যে থাকছে। অনিয়ন্ত্রিত শিক্ষা যেমন পরিবার, ক্লাব, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেগুলো রয়েছে অনিয়মিত, অর্থাৎ কখন কিভাবে শিক্ষা গ্রহণ হচ্ছে সেখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, একে অনিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়। 22 নম্বর দেখো দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম বইটি কার লেখা? প্যাভলভ, স্কিনার, স্পিয়ারম্যান, গাথরি। বিহেভিয়ার অফ অর্গানিজম বইটি কার লেখা? প্যাভলভ, স্কিনার, স্পিয়ারম্যান, গাথরি। কার লেখা? উত্তর করার চেষ্টা করবে। উত্তর হবে স্কিনার, স্কিনারের লেখা এই বইটি। এবং তিনি স্কিনার বলতে পারবে স্কিনার কোন তত্ত্বের প্রবক্তা? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে? প্যাভলভ। স্কিনার হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা। স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা। গাত্রী সাযুজ্যের সূত্র অর্থাৎ সাযুজ্যতার তত্ত্বের প্রবক্তা। স্কিনারের পরীক্ষায় ব্যবহৃত বাক্সটিকে কি বলা হয়? স্কিনার যে পরীক্ষা করেছিলেন ইঁদুরের উপরে এবং ইঁদুরটিকে একটা বাক্সের ভিতরে পুরে তিনি পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটা যে বাক্সটা হয়েছিল সেই বাক্সটাকে আমরা কি বলবো? সেই বক্সটিকে বলা হয় স্কিনার বক্স। আর এই পাজল বক্স হচ্ছে থর্নডাইকের। থর্নডাইক যে বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন সেই একটা খাঁচার ভিতরে ঢুকিয়ে, তাকে আমরা পাজল বক্স বলি। টাইম কার্ভ লেখচিত্র ব্যবহার করা হয়েছে কোন শিখনে? টাইম কার্ভ লেখচিত্র কোন অনুবর্তনে বা শিখন কৌশলে ব্যবহার করা হয়েছে? টাইম কার্ভ লেখচিত্র কোন শিখন কৌশলে ব্যবহার করা হয়েছে? উত্তর করার চেষ্টা করো। প্রাচীন অনুবর্তন নাকি সক্রিয় অনুবর্তন নাকি প্রচেষ্টা ভুলের কৌশলে? উত্তর হবে কি প্রচেষ্টা ও ভুলের কৌশলে টাইম কার্ভ লেখচিত্র ব্যবহার করা হয়েছে। যেখানে থর্নডাইক থর্নডাইকের তত্ত্বের নাম হচ্ছে প্রচেষ্টা ভুল তত্ত্ব। এই থর্নডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্বে টাইম কার্ভ লেখচিত্র ব্যবহার করা হয়েছে কি কারণে? কারণ টাইম কার্ভ লেখচিত্র ব্যবহার করা হচ্ছে প্রচেষ্টা ভুলের কৌশলে। এই প্রচেষ্টা ভুল কৌশলকে পরীক্ষা করার জন্য থর্নডাইক বিড়ালের উপরে পরীক্ষা করেছিলেন। অর্থাৎ একটি খাঁচার ভিতরে একটি বিড়াল, ক্ষুধার্ত বিড়ালকে রেখে বাইরে কিছু খাবার রাখা হয়েছিল এবং বিড়ালটিকে যখন খাঁচার ভিতরে ঢোকানো হয় তখন সে খাঁচার চারিদিকে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করতে থাকে। এমন সময় দেখা গেল যে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করার সময় তার দরজার একটা সুইচ বা বোতাম রয়েছে, সেখানে চাপ পড়ে যায় এবং দরজাটি খুলে যায়। এর ফলে বিড়ালটি বাইরে এসে খাবারটি খেয়ে নেয়। এইরকম কয়েকবার করার পর দেখা গেল যে বিড়ালটি প্রচেষ্টা ভুলের সংখ্যা অর্থাৎ ভুলের সংখ্যা কমিয়ে দিয়ে প্রচেষ্টার সংখ্যা আস্তে আস্তে কমিয়ে দিয়ে দেখা গেল যে সঠিক আচরণটা নির্দিষ্ট করতে পারছে, অর্থাৎ খুব কম টাইমের মধ্যে খাঁচায় ঢোকানো মাত্র বিড়ালটা বেরিয়ে আসছে, অর্থাৎ তার টাইম কম লাগছে। এই টাইম এই টাইম এবং প্রচেষ্টা ভুলের যে গ্রাফ সেটা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, এটাকে বলা হয় টাইম কার্ভ লেখচিত্র।
25 নম্বর দেখো, পুনরাবৃত্তি কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? পুনরাবৃত্তি কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? অন্তর্দৃষ্টিমূলক শিখন, শক্তির অনুবর্তন, প্রাচীর অনুবর্তন, প্রচেষ্টা ভুলের কৌশল। পুনরাবৃত্তি কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? অর্থাৎ বারবার প্রচেষ্টা করা কার? বারবার প্রচেষ্টা করা কার বৈশিষ্ট্য? প্রচেষ্টা ভুলের কৌশল তত্ত্বে বারবার যদি প্রচেষ্টা না করে তাহলে কিন্তু হবে না। বিড়ালটি যদি খাঁচায় ঢোকানো মাত্র যদি চুপচাপ সে বসে থাকতো, কোনো প্রচেষ্টা না করতো বাইরে আসার, তাহলে কিন্তু সে বোতামটা খুঁজে পেত না বা বোতামে এই হঠাৎ চাপ পড়তো না। ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? অর্থাৎ ধারাবাহিকতা থাকবে কোনো কাজের, পুনরাবৃত্তি না হলেও ধারাবাহিকতা থাকবে, কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? ধারাবাহিকতা কার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? উত্তর হবে কি অন্তর্দৃষ্টি শিখন। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিকতা। মানে অন্তর্দৃষ্টি শিখন কাকে বলা হয়? অন্তর্দৃষ্টি শিখন বলতে বোঝানো হয় যে হঠাৎ করে কোনো সমস্যার সমাধান আমাদের মনে এসে উদয় হওয়া, তাকে আমরা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে থাকি। অনেক সময় দেখা গেল যে আমরা অন্য অন্য কাজ করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছি কিন্তু তার সমাধান মিলছে না, সেক্ষেত্রে দেখা গেল যে অন্য সময় অন্য একটা কাজ করার সময় প্রিভিয়াস যে সমস্যার সমাধান করছিলাম তার সমাধানটা হঠাৎ মনে হচ্ছে উদয় হয়, বা বিশ্রামের সময় উদয় হয়। এই যে হঠাৎ একটা সমস্যার সমাধান আমাদের মনে যে উদয় হওয়া, একে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলা হয়। অন্তর্দৃষ্টিমূলক শিখনের কৌশলের মতে কোনটি সঠিক? কোনটি সঠিক পড়ে উত্তর করার চেষ্টা করবে। অন্তর্দৃষ্টিমূলক শিখনের ক্ষেত্রে প্রথমে শিক্ষক বা শিক্ষিকা কবিতাটির সম্পূর্ণ অংশ পাঠ করবেন এবং ব্যাখ্যা করবেন। অর্থাৎ কবিতার যেটা যদি কবিতা পড়ানো হয় তাহলে আগে প্রথমে সমগ্র অংশ পাঠ করবেন, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা করবেন। এটাই হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখনের কৌশলের মূল ভিত্তি। 28 নম্বর দেখো, মশা কামড়ালে নিজের অজান্তেই হাত চলে যায় মশা মারার জন্য, এটি কি ধরনের ক্রিয়া? এটি কি ধরনের ক্রিয়া? মশা কামড়ালে অজান্তেই হাত সেই জায়গায় চলে যায়, এটা কি ধরনের ক্রিয়া? প্রতিবর্তমূলক ক্রিয়া। প্রতিবর্তমূলক ক্রিয়া। যেমন কাঁটা ফুটলে হঠাৎ করে আমাদের পা উঠে যায়, পায়ে যদি কাঁটা ফোটে। 29 নম্বর দেখো, কোনটি সঠিক নয়? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কোনটি? এখানে কি বলেছে? নয় চেয়েছে, নয় চেয়েছে। উত্তর হবে কি পুস্তক কেন্দ্রিকতা। পুস্তক কেন্দ্রিকতা শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়। স্বাধীনতা, সক্রিয়তা এগুলো সবই থাকবে। 30 নম্বর এবং শেষেরটা দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষা আন্দোলনের প্রধান ভিত্তি কি? শিশু কেন্দ্রিক শিক্ষা আন্দোলনের প্রধান ভিত্তি কি? শিশু কেন্দ্রিক শিক্ষা আন্দোলনের প্রধান ভিত্তি হচ্ছে মনস্তাত্ত্বিক। কারণ মনস্তত্ত্ব না জানলে শিশু কেন্দ্রিক শিক্ষা ক্ষেত্রে পরিচালনা করা অসম্ভব বা শিশুদের পরিচালনা করা কঠিন কাজ। অর্থাৎ শিশু মনস্তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু কাজটা করা হয়। শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে এগুলো: শিক্ষার্থীর স্বাধীনতা, অর্থাৎ শিক্ষার্থী বৈচিত্র্যপূর্ণ পরিবেশে নিজের ইচ্ছা অনুসারে শিক্ষা গ্রহণ করবে। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা, শিশু কেন্দ্রিক অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। তারপর হচ্ছে সৃজনশীল শিক্ষা, বৃত্তি আগ্রহ জাগ্রত করা, ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ। এই সবগুলি হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আমি আবারও বলছি যে আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে পেইড ব্যাচে, সেখানে যদি জয়েন করতে চাও অবশ্যই তোমাদের TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে আমাদের পেইড ব্যাচে জয়েন হতে পারো। সেক্ষেত্রে আমাদের অন্যান্য চাকরির যারা প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো যে আমাদের WB পেইড ব্যাচের যে TWS পেইড ব্যাচের প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই ক্লাস চলে এবং মক টেস্ট PDF এর ব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো।
আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো করে পড়াশোনা করবে এবং অবশ্যই 30-এর মধ্যে তোমার স্কোর কত হলো সেটা তুমি অবশ্যই জানাবে।